আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাজবাড়ী সরকারি কলেজ অনলাইন শ্রেণী কার্যক্রমে আমি স্বাগত জানাচ্ছি সবাইকে। একাদশ শ্রেণীর মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা, তোমাদের যাদের অর্থনীতি আছে তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে আমরা অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আমরা পড়ব। তো দেখি আমাদের আজকে কোন বিষয়গুলো আছে। শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আমি আছি শেখ গোলাম রাসেল, প্রভাষক অর্থনীতি বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ। আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং তোমরা আমার সঙ্গে আগে 3টি ক্লাস করেছো। আজ তোমাদের সঙ্গে আমার চতুর্থ ক্লাস। তো চলো দেখে নিই আজকে আমাদের পাঠ্যসূচিতে কি কি আছে। তো দেখতে পাচ্ছ আজকে আমরা দ্বিতীয় অধ্যায় পড়ব। দ্বিতীয় অধ্যায়ের নাম ভোক্তা ও উৎপাদকের আচরণ, এবং আজকে আমরা শিখব চাহিদার আয় স্থিতিস্থাপকতা এবং চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তো চলো আমরা দেখি আমাদের আজকের এই টপিক। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা গতদিন আমরা ক্লাসে চাহিদার স্থিতিস্থাপকতা 3 প্রকার সেটা আমরা পড়েছিলাম। সেখান থেকে আমরা দেখেছিলাম চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা এবং চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তো আমরা গতদিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা, এটির প্রকারভেদ, স্থিতিস্থাপক চাহিদা, অস্থিতিস্থাপক চাহিদা, এর সাহায্যে কিভাবে আমরা গাণিতিক সমস্যা সমাধান করি এবং কিভাবে আমরা দ্রব্যের প্রকৃতি নির্ণয় করি। তো সেটা আমার আগের ক্লাসে আছে, তোমরা আগের ভিডিওটা দেখে নিও। তো আমি আজকে এর পরবর্তী অংশ থেকে আমি ক্লাসটা কন্টিনিউ করছি। তো আমাদের আজকে বিষয় হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা। তো তোমরা জানো যে চাহিদা শুধুমাত্র দামের কারণেই না, চাহিদা ক্রেতার আয় বাড়লে বাড়তে পারে, তারপরে ক্রেতার রুচি অভ্যাস পরিবর্তন হলে বাড়তে পারে, পরিবর্তক দ্রব্যের দাম দ্বারা প্রভাবিত হতে পারে, এরকম বিভিন্ন কারণে চাহিদা প্রভাবিত হয়। তো আমরা এখন দেখবো চাহিদার আয় স্থিতিশীলতা কিভাবে প্রভাবিত হয়। কোন ক্রেতার বা ভোক্তা কোন ক্রেতার আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ একজন ক্রেতার আয় শতকরা যদি 10% বৃদ্ধি পায় তাহলে চাহিদার কি পরিবর্তন হবে, ওই দ্রব্যটা চাহিদা বাড়বে না চাহিদাটা কমবে, এই সংক্রান্ত যে স্থিতিস্থাপকতা সেটা হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা। তাই আমরা সংজ্ঞাটা বলেছি, তোমরা লক্ষ্য করে শোনো। কোন ক্রেতার বা ভোক্তার, আমরা ভোক্তা লিখেছি, আয়ের শতকরা পরিবর্তনের ফলে প্রথমে আয় পরিবর্তন হবে একটা নির্দিষ্ট হারে, হয় কমবে বা বাড়বে। এর ফলে চাহিদার শতকরা যে পরিবর্তন হয়, অর্থাৎ আয় বাড়লে চাহিদা বাড়লো না কমলো, শতকরা কতটুকু বাড়লো বা কমলো, হ্যাঁ, এই যে হয় তার অনুপাতকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। একে EY দ্বারা প্রকাশ করা হয়। খেয়াল করে দেখো, ইতে হচ্ছে ইলাস্টিসিটি, ওয়াইতে ইনকাম। তো বলতে পারো স্যার ইনকাম তো আয় দিয়ে হয়, আপনি ওয়াই দিয়ে কেন প্রকাশ করলেন? অর্থনীতিতে আয় দিয়ে ইনভেস্টমেন্ট এবং স্মল লেটারের আয় দিয়ে ইন্টারেস্ট বোঝানো হয়। তাই দেখানো যাচ্ছে যে ইনকামের জন্য কোনো আয় অবশিষ্ট নাই, তাই আমরা
আয়টাকে ওয়াই দ্বারা বোঝানো হয় সব সময় ইকোনমিক্সে ওয়াই মানে হচ্ছে আয়। আশা করি বুঝতে পেরেছি বিষয়টা। তো ধন্যবাদ। তো এখন আমরা পরবর্তী অংশে দেখে যাই। এই ইওয়াই এর আমরা যখন নির্ণয় করব এর মানটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। যদি মানটা ধনাত্মক হয়, দেখো চাহিদার আয় স্থিতিস্থাপকতা ইওয়াই এর মান ধনাত্মক হলে দ্রব্যটি স্বাভাবিক দ্রব্য বা বিপ্লব দ্রব্য। পক্ষান্তরে যদি এই আয় স্থিতিস্থাপকতা ইওয়াই এর মান ঋণাত্মক হয়, তাহলে দ্রব্যটি নিকৃষ্ট দ্রব্য বা গিফেন দ্রব্য। ঠিক আছে, তাহলে আমরা ইওয়াই এর মানের মাধ্যমে বুঝতে পারবো সেই দ্রব্যটা কোন ধরনের, দ্রব্যের প্রকৃতি সম্পর্কে আমরা মন্তব্য করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমরা এবার দেখব কিভাবে ইওয়াই এর সূত্র নির্ণয় করা হয়। সো তোমরা লক্ষ্য করে দেখো, এখানে আমরা দিয়েছি চাহিদার আয় স্থিতিস্থাপকতা ইওয়াই ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। এখানে লক্ষ্য রাখবে আগে আমাদের যে সূত্রটা ছিল সেটা ছিল ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এখানে আয়ের দ্বারা হয়েছে, আর আগে হয়েছিল দামের দ্বারা। তাই যেখানে দাম বা প্রাইস ছিল সেখানে আয় বা ওয়াই এখানে হয়েছে। এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা এই সূত্র দিয়ে গাণিতিক সমস্যা সমাধান করব, আমরা দ্রব্যের প্রকৃতি নির্ণয় করব এর মাধ্যমে। তো এখন আমরা দেখে নিই এই সূত্রটা কিভাবে আসলো। ঠিক আছে, তো মনে করে দেখো আমাদের সংজ্ঞাটা কি ছিল, যে আয় স্থিতিস্থাপকতা, আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদা শতকরা পরিবর্তন। আমরা সেটাই লিখেছি। আমরা এখানে যে অনুপাতের চিহ্ন বা ভাগ চিহ্ন দিয়েছি, যেটা আগে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে আয়, তাই আয়টা লিখেছি ভগ্নাংশের নিচের দিকে। পক্ষান্তরে চাহিদাটা পরে পরিবর্তন হয়েছে, তাই চাহিদাটা লিখেছি ভগ্নাংশের লব অংশে বা উপরে। ঠিক আছে, এবারে আমরা চাহিদার যে শতকরা পরিবর্তন আছে সেই পরিবর্তনটা আমরা দেখো আমরা দুটো ভাগে ভাগ করেছি, উপরে এটাকে আমরা দুই ভাগ ভাগ করেছি। সেটা হচ্ছে নিচে লিখেছি মূল চাহিদা বা প্রাথমিক চাহিদা কিউ, আর উপরে লিখেছি চাহিদার পরিবর্তন ডেল্টা কিউ। বুঝতে পেরেছো? চাহিদা শতকরা পরিবর্তনটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম, আগে মূল তার উপরে পরিবর্তন। তেমনি ভাবে নিচেরটাও আয়ের পরিবর্তনটাকে দুই ভাগে ভাগ করেছি, নিচে মূল আয় বা প্রাথমিক আয় এবং তার উপরে আয়ের পরিবর্তন। ঠিক আছে, দেখো আমরা এই যে মূল আয়টাকে বলেছি ওয়াই আর আয়ের পরিবর্তনটা ডেল্টা ওয়াই। তো আমরা জানি যে সূত্র যেহেতু আমরা নিয়ে আসবো, তাই আমরা এখন কি করব, আমরা এই বাংলা যে ভাষার কথাটুকু ছিল আমরা সেইগুলো বাদ দিয়ে শুধুমাত্র এই প্রতীকের সাহায্যে এগুলো আমরা নিব। তো লক্ষ্য করে দেখো আমরা লিখলাম ডেল্টা কিউ বাই কিউ উপরে, এবং নিচে লিখলাম ডেল্টা ওয়াই বাই ওয়াই। এরপরে আমরা গুণ করে ভাগ, এই যে ভাগ চিহ্নটাকে আমরা গুণ করে উল্টে দিয়েছি। গুণ করে উল্টে দেওয়াতে আমাদের কি হলো, ডেল্টা কিউ বাই ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। অর্থাৎ আমরা এভাবে এই চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্রটা আমরা পেতে পারি। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন শিখলাম চাহিদার আয় স্থিতিস্থাপকতা। আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি, সূত্রটা হচ্ছে এই দেখো ডেল্টা কিউ বাই ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ, এবং সূত্রটা কিভাবে আসলো সেটা আমরা এখানে দেখিয়েছি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা যখন ম্যাথ সলভ করবে বা কোনো দ্রব্যের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করবে তখন তোমরা এই সূত্র থেকে শুরু করবে। তখন তোমাদের আর এই যে এতখানি অংশ আমি দেখো কার্সর দিয়ে দেখাচ্ছি, এই যে অংশগুলো তোমাদেরকে টানার দরকার নাই। ওকে, তো চলো দেখি পরের অংশে আমাদের কি আছে। এখন আমরা দেখব চাহিদার আয় স্থিতিস্থাপকতা সম্পর্কিত গাণিতিক সমস্যা। অর্থাৎ যদি আমাদের আয়ের পরিবর্তন দেওয়া থাকে, চাহিদার পরিবর্তন দেওয়া থাকে, তাহলে কিভাবে আমরা
সেটা সমাধান করব এবং আমরা মন্তব্য করব। তো দেখি একটা সমস্যা, এই দেখো এখানে একটা সমস্যা দেওয়া আছে। কোন ভোক্তার 200 টাকা আয়, মানে আয় 200 টাকা থেকে বেড়ে 250 টাকা হলে দ্রব্যটির চাহিদা, ধরো কোন একটা দ্রব্য, তো দেখো আমরা যেখানে ছিলাম, তো কোন ভোক্তার আয় 200 টাকা থেকে বেড়ে 250 টাকা হলে সে একটা দ্রব্য 15 একক ক্রয় করত, সেটা এখন 20 একক ক্রয় করছে। আয় স্থিতিস্থাপকতা EY এর মান নির্ণয় করো, দ্রব্যের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো। এটা করার আগে আমরা প্রথমেই সমাধানের সময় কি করব, আগে সূত্রটা লিখব। এই হচ্ছে আমরা জানি চাহিদার আয় স্থিতিস্থাপকতা EY সমান এই সূত্র, ডেল্টা কিউ বাই ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। এটা লেখার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে সব তথ্যগুলো, প্রশ্ন যে তথ্যগুলো ছিল তা আমরা এখানে আমরা এক নজরে উঠাবো যেন আমাদের ভুল না হয়। তো দেখো কোন ভোক্তার আয় 200 টাকা, তাহলে প্রাথমিক আয় ওয়াই সমান 200 বেড়ে 250 টাকা হয়, তাহলে আয়ের পরিবর্তন 250 মাইনাস 200 ইকুয়াল টু কত, 50। ওকে, চাহিদা 15 একক, তাহলে প্রাথমিক চাহিদা ছিল 15, তাই প্রাথমিক চাহিদা কিউ সমান 15। চাহিদার পরিবর্তন কত, বেড়ে হয়েছে 20, তাহলে 20 থেকে 15 বাদ দাও কত থাকে, 5। এইটা হচ্ছে আমাদের চাহিদার পরিবর্তন। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কের তথ্য। এখন এই তথ্যগুলো আমরা সূত্রে বসাবো। এই দেখো আমরা ডেল্টা কিউ এর মান 5, ডেল্টা ওয়াই এর মান 50, অর্থাৎ এইখান থেকে আমরা তথ্যগুলো নিয়ে আমরা এখানে বসিয়েছি। 5 নিচে 50, ওয়াই এর মান ছিল দেখো 200, এই হচ্ছে 200, আর কিউ এর মান ছিল 15, এই হচ্ছে কিউ এর মান 15। এখন কি করলাম, পরবর্তী অংশে আমরা 5 আর 200 গুণ করলে 1000 হয়, আর নিচে হচ্ছে 50 গুণ 15 750, ফলাফল হচ্ছে 1.33। তো যেহেতু ইউআই সমান 1.33, যে মানটা ধনাত্মক, সুতরাং বলতে পারি দ্রব্যটি ভেবলেন দ্রব্য বা সাধারণ দ্রব্য। আমরা একটু আগে কিন্তু শিখেছিলাম, তোমরা খেয়াল করে দেখো যে একটু আগে শিখেছিলাম যে চাহিদার আয় স্থিতিস্থাপকতা এর মান ধনাত্মক হলে দ্রব্যটি স্বাভাবিক দ্রব্য বা ভেবলেন দ্রব্য। সো যেহেতু আমাদের এই যে মানটা 1.33 ধনাত্মক আসছে, তাই আমরা বলতে পারি এটা ভেবলেন দ্রব্য বা সাধারণ দ্রব্য। ঠিক আছে, তাহলে এভাবে আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতার আমরা সমাধানগুলো করব। তাহলে এবার আমরা পরবর্তী অংশে যাই। এটা হচ্ছে আমাদের চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আড়াআড়ি স্থিতিস্থাপকতা কখন হয়, মনে রাখবা পরিবর্তক বা পরিপূরক, পরিবর্তক বা পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতাটা আড়াআড়ি হয়। কারণ এই সময় দেখা যায়, বা এই দ্রব্যের ক্ষেত্রে দেখা যায়, একটা দ্রব্যের দাম বাড়লে বা কমলে সম্পর্কযুক্ত অন্য দ্রব্যের চাহিদা কমে বা বাড়ে। তাই এগুলোর ক্ষেত্রে হয় আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তোমরা একটু লক্ষ্য করে দেখো এখানে আমি কি করেছি, সংখ্যাটা দেখো, দুইটি সম্পর্কযুক্ত দ্রব্য এক্স ও ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর দামের শতকরা পরিবর্তন, দেখো ওয়াই এর দামের শতকরা পরিবর্তন, এর ফলে এক্স এর চাহিদা শতকরা যে পরিবর্তন হয়, অর্থাৎ একটা দামের পরিবর্তন
আর একটা চাহিদার পরিবর্তন, তার অনুপাতকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। তো বুঝতে পেরেছো যে যদি দুইটা দ্রব্যের মধ্যে পরিবর্তক বা পরিপূরক সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে হয় আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আমরা এখানে কাল্পনিকভাবে দুইটা দ্রব্য ধরেছি, একটা হচ্ছে ওয়াই আর একটা এক্স, যেখানে আমরা দেখিয়েছি ওয়াই এর দামের পরিবর্তনের ফলে বা ওয়াই এর দামের শতকরা পরিবর্তনের ফলে এক্স এর চাহিদা শতকরা যে পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। তো দেখো এখন সূত্রটা কি, সূত্রটা কিভাবে আসে একটু দেখি আমরা। প্রথমে হচ্ছে আমরা অনুপাত চিহ্ন বা ভাগ চিহ্ন দিয়ে নিব, নিচে দেখবো ওয়াই দ্রব্যের দামের শতকরা পরিবর্তন আর উপরে এক্স দ্রব্যের চাহিদা শতকরা পরিবর্তন। তারপর আমরা আগের মধ্যে করব এক্স দ্রব্যের মূল চাহিদা উপরে এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন, অর্থাৎ আগে যেটা করেছি এই উপরের এই অংশটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, এখানেও তাই করলাম। একইভাবে নিচের এই অংশটাকে দুই ভাগে ভাগ করেছি, ওয়াই দ্রব্যের মূল দাম ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন। এরপরে আমরা সংকেত দিয়ে লিখলাম এক্স এর মূল চাহিদা বা প্রাথমিক চাহিদাকে কিউ এক্স আর চাহিদা পরিবর্তনটাকে ডেল্টা কিউ এক্স, আর ওয়াই এর প্রাথমিক দামকে পি ওয়াই আর দামের পরিবর্তনকে ডেল্টা পি ওয়াই লিখলাম। এরপরে আমরা এই ভাগ চিহ্নটাকে গুণ করে উল্টে দিয়ে আমরা যেটা পেলাম ডেল্টা কিউ এক্স বাই ডেল্টা পি ওয়াই ইন্টু পি ওয়াই বাই কিউ এক্স। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের অঙ্কে এক্স আর ওয়াই না আসে, যদি এ এর দামের পরিবর্তনের ফলে বি এর চাহিদা পরিবর্তন হয়, সেক্ষেত্রে সূত্রটা কেমন হবে খেয়াল করো। যদি এ দ্রব্যের দামের পরিবর্তন ঘটে এবং তার ফলে বি এর চাহিদা পরিবর্তন ঘটে, সূত্র যেটা হবে আমি তোমাদের বলে দিচ্ছি সংক্ষেপে। এইখানে যেটা আছে প্রাইস, পিতে হচ্ছে প্রাইস, তাহলে যেহেতু আমি বলেছি এ দ্রব্যের দাম কমেছে, তাই প্রাইসের সঙ্গে এ দ্রব্য তুমি যুক্ত করবে, অর্থাৎ ওয়াই এর জায়গায় তুমি পি এ দিবে, ঠিক আছে। আর এখানে ডেল্টা পি ওয়াই এর জায়গায় ডেল্টা পি এ দেবে। একইভাবে প্রাথমিক চাহিদা কিউ এর সাথে এক্স আছে, এখানে এক্স ছিল তাই এক্স আছে, তুমি সেখানে বি দেবে, কারণ আমি বলেছিলাম এ দ্রব্যের দামের পরিবর্তনের ফলে বি দ্রব্যের চাহিদা পরিবর্তন হয়, তাই যেখানে কিউ আছে সেখানে তুমি বি দিয়ে দেবে, তাহলে তোমার সূত্র গঠন হয়ে গেল। এভাবে তোমার যেটাই আসুক, এম এন আসুক, আলফা বিটা আসুক, এক্স ওয়াই আসুক বা ইএফ আসুক, যে দ্রব্য আসুক, যার দামের পরিবর্তন সেই দামের সাথে তুমি সেই দ্রব্যটা দিবা, পির সাথে সেটা দিবা, আর যেটা চাহিদা কিউ এর সাথে সেটা দিবা, ঠিক আছে। তাহলে তোমার সূত্র হয়ে যাবে। ওকে, এখন আমরা এই যে আড়াআড়ি স্থিতিস্থাপকতা ইউআই এর মান থেকে আমরা দ্রব্যের প্রকৃতি সম্পর্কে আমরা মন্তব্য করতে পারি। তো দেখো, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বা ইসি গ্রেটার দেন 0 বা ধনাত্মক, শূন্য থেকে বড় সংখ্যা মানেই সংখ্যাটা ধনাত্মক যদি হয় তাহলে বুঝতে হবে দ্রব্য দুটি পরস্পরের পরিবর্তক, তার মানে একটা পরিবর্তে আর একটা দ্রব্য ব্যবহার করা যায়, যেমন চা কফি, ভাত রুটি, তারপরে তোমার চিনি গুড়, এগুলো হচ্ছে একটা পরিবর্তে আর একটা ব্যবহার করা যায়। তাই এই সমস্ত দ্রব্যের ক্ষেত্রে আড়াআড়ি স্থিতিস্থাপকতা ইসি এর মান শূন্য থেকে বড় বা ধনাত্মক হবে, ঠিক আছে। ওকে, যদি এই মানটা শূন্য থেকে ছোট বা ঋণাত্মক হয় তাহলে দ্রব্য দুটো হবে পরস্পরের পরিপূরক, অর্থাৎ একটাকে ছাড়া আর একটা সম্পূর্ণ হয় না বা একটার উপর আর একটা নির্ভরশীল। সো ইসি লেস দেন 0 হলে পরিপূরক দ্রব্য, যেমন পেট্রোল ও মোটরসাইকেল, গাড়ি ও ডিজেল, তারপরে বিদ্যুৎ ও ফ্যান, ঠিক আছে, তারপরে তোমার বিদ্যুৎ ও লাইট, এগুলো কিন্তু একটাকে ছাড়া আর একটা চলে না। একইভাবে বলতে পারি যারা চাতে চিনি খায়, চা ও চিনি পরিপূরক দ্রব্য হতে পারে। তাহলে এভাবে আমরা শিখলাম। এবং যদি এই মানটা শূন্য হয় তাহলে দ্রব্য দুটি হবে সম্পূর্ণ সম্পর্কহীন। মনে করো ভাত এবং পাট,
এই দুটো কিন্তু কোনো সম্পর্ক নেই। ভাতের সাথে পাটের কোনো রকম সম্পর্ক নেই। কারণ আমরা ভাতের পরিবর্তে পাট খেতে পারি না বা পাটের কাজ ভাত দিয়ে করতে পারি না। সো এই সমস্ত দ্রব্যের ক্ষেত্রে ইসির মানটা হবে 0, যা বোঝাবে যে এই দ্রব্য দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? তাহলে আমরা শিখলাম ইসির মান দিয়ে কিভাবে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে হয়। কারণ আমাদের প্রশ্নতে বলা থাকবে যে এটা দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো। পরবর্তী অংশে দেখি আমাদের একটা গাণিতিক সমস্যা। প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা। এ দ্রব্যের দাম যখন 200 টাকা তখন বি দ্রব্যের চাহিদা 100 একক। এ দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে 300 টাকা হলে বি দ্রব্যের চাহিদা বেড়ে 200 একক হয়। চাহিদার আর স্থিতিস্থাপকতা ইসি নির্ণয় করো এবং দ্রব্যের প্রকৃতির উপরে মন্তব্য করো। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে আমাদের সূত্রটা লেখা। সূত্রটা মনে আছে? দেখো এখানে কিন্তু এ আর বি দ্রব্য আছে, খেয়াল রাখতে হবে। কি দ্রব্য আছে? এ এবং বি। এমনকি কার দাম কমেছে? এ দ্রব্যের দাম 200 টাকা থেকে কত হয়েছে? 300 টাকা হয়েছে। দ্যাট মিনস পি এর সাথে এ আসবে, মাথায় রাখবা, পি এর সাথে আসবে এ। আর বি দ্রব্যের চাহিদা 100 একক ছিল, সেটা বেড়ে 200 একক হয়েছে। অর্থাৎ বি দ্রব্যের চাহিদা পরিবর্তন হয়েছে, তাই কি এর সাথে আসবে? বি। দেখো সূত্রটা কিভাবে লিখেছি তোমরা একটু আগে আমরা এক্স ওয়াই দিয়ে শিখেছি, এখন আমরা এ বি অঙ্ক করছি। তো তোমাদের এরকম আসতে পারে যেন তোমরা বিভ্রান্তিতে না পড়ো বা ভয় না পাও বা কিভাবে এটা সমাধান করবে, সেজন্য আমি আলাদা করে দিয়েছি। এই দেখো, ডেল্টা কিউ বি বাই ডেল্টা পি এ ইন্টু পি এ বাই কিউ বি। সো এটা হচ্ছে আমার সূত্র। এরপর আমাদের কাজ কি? আগের মতো আমরা এখানে এক নজরে লিখবো। প্রাথমিক দাম কত ছিল? 200 টাকা। দামের পরিবর্তন বেড়ে হয়েছে 300 মাইনাস 200, 100 টাকা পরিবর্তন, মানে 100 টাকা বেড়েছে। আর বিদ্রব্যের প্রাথমিক চাহিদা ছিল হচ্ছে আমাদের 100, যেটা পরবর্তীতে বেড়ে 300 হয়েছে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে 100। পরবর্তী চাহিদা মাইনাস প্রাথমিক চাহিদা ইকুয়াল টু 100। এবার আমরা পি এ ডেল্টা পি এ কিউবি ডেল্টা কিউবির মান এখানে বসাবো। দেখি কি আসছে। 100 বাই 100 ইন্টু 200 বাই 100, অর্থাৎ এই মানগুলো এখানে আমরা বসালাম। এরপরে কি আসছে? উপরে গুণ করলাম, 100 গুণ 200 গুণ করলে হয় 20,000, আর নিচে 100 গুণ 100 গুণ করলে হয় 10,000। এরপরে কি আসছে? ভাগ করলাম, আসছে 2। তো যেহেতু এসে ইকুয়াল টু 2 বা ধনাত্মক, এসির মানটা কত আসছে? ধনাত্মক আসছে। সুতরাং আমরা বলতে পারি দ্রব্য দুটি পরস্পরের পরিবর্তক দ্রব্য। খেয়াল করে দেখো, যেহেতু ইসির মানটা ধনাত্মক পজিটিভ আসছে, এটা কিন্তু মাইনাস চিহ্ন আসেনি, দ্যাট মিন্স পজিটিভ। সো এই দ্রব্য দুটি হবে পরিবর্তক দ্রব্য। কি হতে পারে? হতে পারে চা কফি, হতে পারে চিনি গুড়, হতে পারে ভাত রুটি, ঠিক আছে, এরকম হতে পারে কলম পেন্সিল, এরকম হলে পরে মানটা আসবে ধনাত্মক। তো এভাবে আমরা আর এই স্থিতিস্থাপকতার সাহায্যে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি শিখলে আজকের এই ছোট্ট দুটো অংশ থেকে? আমি দুইটা মাত্র তোমাদের বাড়ির কাজ দিয়েছি। তোমরা বাড়ির কাজগুলো করবে এবং যদি তোমরা আগ্রহী থাকো তাহলে আমাকে, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, প্রথমেই মোবাইল নাম্বার দেওয়া আছে, সমস্যা হলে আমাকে ফোন দিতে পারো বা সমাধান করে এটা আমাকে পাঠিয়ে দিতে পারো। যেহেতু এখন করোনা কাল, আমাদের সরাসরি দেখা সাক্ষাতের সুযোগ নেই, তাই তোমাদেরকে এই সমস্ত অনলাইন বা ভার্চুয়াল শিক্ষার সাথে অভ্যস্ত হতে হবে। কেননা আমাদেরকে বসে থাকলে চলবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো দুইটা বাড়ির কাজ তোমরা দেখো, আমি এটা বলছি না, তোমরা বাসায় সমাধান করবে। যদি কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবে, আমি আছি, বিভাগে শিক্ষক আছেন, সাহায্য নিলে তোমরা ইনশাল্লাহ অবশ্যই পারবে তোমরা অঙ্কগুলো। তো এটা ছিল সমস্যা। তোমরা এটা যখন মোবাইলে দেখবে স্ক্রিনশট দিয়ে নেবে, তাহলে তোমাদের আর বারবার ভিডিও টানতে হবে না, অথবা পজ করে নেবে, ঠিক আছে? তো তোমাদের কাছে প্রতিদিন এটা আমি বলি যে যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় বা যদি কোনো তোমার কোনো আপত্তি থাকে তাহলে অবশ্যই নির্দ্বিধায় আমাকে জানাতে পারো। নাম্বারটা ক্লাসের প্রথমে আমি দিয়ে রেখেছি তোমাদের
সাথে যোগাযোগের সুবিধার্থে। কারণ আমি তোমাদেরকে দূর থেকে দেখতে পাচ্ছি না, বাট তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমার লেকচার শুনতে পাচ্ছ। তো আজকে ক্লাসের সর্বশেষে আমি যারা ক্লাসটা উপভোগ করলে মনোযোগ দিয়ে, আমি সবাইকে আমার মন থেকে তোমাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তোমাদের জীবন সুন্দর হোক, তোমাদের জীবন সুখময় হোক, কল্যাণময় হোক এবং তোমরা সুস্বাস্থ্য অধিকারী হও। রোগ শোক করোনা তোমাদের থেকে দূরে থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে ভালো থাকার প্রত্যয় শেষ করছি। আল্লাহ হাফেজ।